আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনা ঘটেছে এমন দাবি করে অভিযুক্তদের শাস্তির দাবিতে সকালে রাজধানী ইডেন কলেজের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, শুধু জানুয়ারি মাসেই 2 শতাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থ হয়েছে। নতুন বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ তৈরির আহ্বানও জানান শিক্ষার্থীরা। বেলা 12টায় আসাদ গেটে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের স্লোগান দিতে দেখা যায়। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা। কিশোর গ্যাং দমনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। রাজধানী বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, রাতে তো নিরাপদ নয়ই, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। সারা দেশে লাগামহীন ধর্ষণের ঘটনায় প্রশাসন নির্বিকার। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা। শিক্ষার্থীদের বিক্ষোভের আরও খবর জানাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, বিক্ষোভকারীরা কি এখনো আছে এবং তাদের বক্তব্য কি? সারা দেশের আইন শৃঙ্খলার যে অবনতি ঘটেছে এবং বিভিন্ন জায়গায় যে ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা জানতে পারছি, সেসবের প্রতিবাদে আজকে সকাল থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শুরু করে। এখানে দাঁড়িয়ে তারা স্লোগান দেওয়া শুরু করে এবং একটু আগে এখানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছে। তারা এখান থেকে 13 দফা দাবি জানিয়েছে এবং 24 ঘন্টার মধ্যে তাদের সেই 13 দফা তারা বাস্তবায়ন দাবি চেয়েছেন। তারা বলেছেন, সারা দেশের সকল থানায় যেই এখন অকার্যকর অবস্থায় রয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সেই থানাগুলোকে কার্যকর করতে হবে। পুলিশের যে টহল রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল রয়েছে, সে টহল জোরদার করতে হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর বিভিন্ন ছাত্র সংগঠনের যে হামলার ঘটনা ঘটছে, সেই হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে এবং বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনা ঘটছে, সে সমস্ত ঘটনায় যারা দোষী রয়েছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, এমন দাবি তারা জানিয়ে আসছেন এবং আগামীকাল 24 ঘন্টার মধ্যে তাদের দাবি যদি না মানা হয়, সেক্ষেত্রে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম যিনি রয়েছেন তার পদত্যাগের দাবিতে কর্মসূচি শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে তারা এই জায়গায় রয়েছেন, এখানে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। জসিন্তা, ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে জানছিলাম ছাত্র বিক্ষোভের খবর। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টে দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি আগামী 2রা মার্চ ধার্য করা হয়েছে। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চে আবেদনটি শুনানির জন্য এ দিন ধার্য করেন। এর আগে গত 16 ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত বছরের 27 নভেম্বর বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। রায় খালেদা জিয়া ছাড়াও হারিস চৌধুরী তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও এ মামলায় খালাস পান। আগামী বছর জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড NBR চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ ও আধুনিকায়ন করার লক্ষ্যে আগামী 4 বছরের জন্য সরকার শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে
বলেও জানান তিনি। সকালে এনবিআর মিলনায়তনে আয়োজিত 4 বছর মেয়াদী এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে শতকরা 13 ভাগ রপ্তানি বেড়েছে। এনবিআর জানায় এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন রাজস্ব আহরণে গতি বাড়বে, তেমনি বাণিজ্য বান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সহায়তা করবে। এ সময় ইম্পোর্ট এক্সপোর্ট হাব ওয়েবসাইট চালু করে এনবিআর এর কাস্টমস ও ভ্যাট বিভাগ। এর মাধ্যমে আমদানি রপ্তানি প্রয়োজনীয় তথ্য উপাত্ত জানা যাবে। যারা ফাঁকিবাজ তারা ঠিকই ফাঁকি দেয়, আর যত চাপ আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারের উপরে, এটা সব জায়গাতে। আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি কি সমস্যা হয়েছে এই সমস্যাগুলো শোনার জন্য একদিন একটা সেমিনার করব। এই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করব, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তাদের অন্যায় আবদার বাস্তবায়ন করতে গিয়ে অপেশাদার আচরণ না করতে পুলিশ সদস্যের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ কুচকাওয়াজে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের পরামর্শ দেন। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি। দল, মত, ধর্ম, বর্ণ, লিঙ্গভেদে এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকে সমান এই সত্যটি সর্বদা ধারণ করবেন। পুলিশ বাহিনী কোনো শক্তির প্রতীক নয়, এটা জনগণের সুরক্ষা ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। জনগণকে হৃদয়ে স্থান করে নিয়ে তাদের আস্থা ভরসার প্রতীক হয়ে ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিতপূর্বক সেবাদান করবেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ও প্রভিসি অপসারণ এবং নতুন নিয়োগ সহ 6 দফা দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য কেন্দ্রের শহীদ মিনারে পৌঁছেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি দল। শহীদ মিনার থেকে কিছুক্ষণ পরেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা দেবেন তারা। এর আগে সকালে 2টি বাসে 80 জন শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। যাত্রা শুরুর আগে সেখানে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নিরাপদ কোনো স্থানে চলে যাবে তারা। নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে না ফেরার ঘোষণা দেন তারা। শুক্রবার রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীরা। এ সময় তিনি পরিবারসহ ক্যাম্পাসের বাইরে ছিলেন। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত 19 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 30 জন আহত হন। উত্তোলিত বালু ফেলার জায়গার সংকটে হুমকির মুখে পড়েছে মংলা বন্দরের ইনার বার্ড ড্রেজিং প্রকল্প। 2022 সালে কাজ শেষ করার কথা থাকলেও 2 দফা বরাদ্দ বাড়িয়ে কাজ হয়েছে মাত্র 50 ভাগ। বালু ফেলার জায়গার ব্যবস্থা না করে পূর্বের হুকুম দখলকৃত 700 একর জমিতে বালু ফেলা হচ্ছে। মংলা থেকে আবু হোসেন সুমনের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের পরে মোংলা বন্দরে আসে বিভিন্ন পণ্যবাহী বিদেশি জাহাজ। নাব্য সংকটে মাঝে মধ্যে ডুবোচরে আটকা পড়ে বিশাল আকৃতির জাহাজগুলো। তাই বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে 793 কোটি 73 লাখ টাকা ব্যয় মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাটবাড়িয়া থেকে বন্দর জেটি পর্যন্ত 23.4 কিলোমিটার দৈর্ঘ্যের ইনারবারের ড্রেজিং কাজের অনুমোদন হয় 2020 সালে। 2021 সালে ড্রেজিং শুরু হয়ে শেষ হওয়ার কথা 2022 সালে, কিন্তু বালু ফেলার পর্যাপ্ত জায়গা না পাওয়ায় মাঝপথে থমকে যায় কাজ। পরে বালু ফেলার জায়গার ব্যবস্থা না করেই আবার দ্বিতীয় দফা দ্বিগুণ বরাদ্দ বাড়িয়ে শুরু হয় কাজ। এরপরে নতুন করে বালু ফেলার জায়গা খুঁজে পাওয়া যায়নি। বাধ্য হয়ে পূর্বের হুকুম দখলকৃত 700 একর জমিতে বালু ফেলা হচ্ছে। 2 দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হয়েছে মাত্র 50 ভাগ। ড্রেজিং না করে আমাদের এই চ্যানেলকে চালু রাখা সম্ভব না। এটার জন্য আমরা মনে করি খুব দ্রুত সময়ের ভিতর এই
উদ্যোগটা নেওয়া উচিত। ড্রেজিংয়ের যে সরকারি জায়গাগুলো দিয়ে যে ভরবে সেটা চিহ্নিত করার জন্য আমাদেরকে এবং এখানে স্থানীয় লোকজনকে উৎসাহ করার জন্য একটা কমিটি করবে। কমিটি করে তারা সরজমিনে দেখে এই মাটি ফেলার ব্যবস্থা করবে। 900 একর জমির হুকুম দখলের জন্য বাগেরহাট জেলা প্রশাসকের কাছে নতুন প্রস্তাবনা পাঠিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ার অভিযোগ করেন প্রকল্প পরিচালক। সম্পূর্ণ মাটি ফেলতে গেলে প্রায় 1800 একর জায়গার প্রয়োজন হবে। জেলা প্রশাসকের অফিস থেকে এই জমি পাওয়ার ব্যাপারে আমরা কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। এই বিষয়ে জেলা প্রশাসক কোনো কথা বলতে রাজি হননি। কোনো টিভিতে সাক্ষাৎকার দেই না, এটা এখনো ফাইনাল হয় না, আমি না দেখে কিছু বলতে পারবো না, পরে যখন হবে তখন কথা বলবো। মোংলা বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত ড্রেজিং করার দাবি সংশ্লিষ্টদের। এনটিভি নিউজ ডেস্ক। ভিসি প্রভিসি সহ 3 জনের পদত্যাগের দাবিতে কুয়েট শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মিসবাহ হাসান। মিসবাহ, কুয়েট শিক্ষার্থীরা কখন যমুনায় যাবেন এবং এ সংক্রান্ত আর কি তথ্য আছে আপনার কাছে? আজকে শহীদ মিনারে শিক্ষার্থী দল 80 জন একটি দল পৌঁছেছে এবং ঢাকায় যারা আছে তাদের সাথে সেটি অংশ নেবেন। সবকিছু মিলে কুয়েট শিক্ষার্থীরা বর্তমানে এখানে অবস্থান করছেন। কিছু আগেই তারা পৌঁছেছে, এখন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পরে আমাদের ঢাকায় শিক্ষার্থীরা আসছেন, তারা আসলে একসাথে মিলিত হয়ে প্রদর্শন করছেন। আগে কিন্তু কুয়েট ক্যাম্পাসে যে সংঘর্ষ তৈরি হয় সাধারণ শিক্ষার্থীদের উপর, যে বর্বর হামলা হয়, তার প্রতিবাদে কিন্তু গত কয়েকদিন ধরে তারা নানামুখ কর্মসূচি নিয়ে আসছেন। কিন্তু বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও তারা কিন্তু কোনোভাবে এই করে না। তারপরেই কিন্তু 6 দফা দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি নিলেও কোনোভাবেই সরকারের উপর আসেন এবং তারা অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি সেটা সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু খারাপ, যার ফলে তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেবেন যেখানে 6টি দফা তারা উল্লেখ করেছে। যে পিছিয়ে আছেন দেখেছি সে সময়ে যে বহিরাগতদের যে হামলা হয়, সেই হামলার তারা বহিরাগতদের প্রবেশ নিষেধ এবং সেই সাথে কুয়েট ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের কিন্তু তারা দাবি করেছেন। এমন 6টি দাবির কথা তারা জানিয়েছেন। এরকম সেই দাবির প্রেক্ষিতে গতকালকে তারা লাল ব্যাজ ধারণ করে যাত্রা শুরু করে ঢাকা মুখ এবং 80 জনের একটি টিম ঢাকা এসে পৌঁছেছে। 80 জনের টিম ঢাকা রয়েছে এবং তারা এইমাত্র শহীদ মিনারে এসে পৌঁছানো এবং পরবর্তীতে তাদের কী কর্মসূচি আছে সেটি জানতে পারবো আমরা। সাধারণ শিক্ষার্থীরা সব মিলিত হলে ভিসি বরাবর যে প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি দেবেন, সেই স্মারকলিপি সম্পর্কে আমরা জানাতে পারবো। এখানে অবস্থান সচিবালয়ে সেখান থেকে যাত্রা শুরু করবেন এবং কাছে তাদের সেটি পৌঁছানোর চেষ্টা করবেন। এই ছিল চিন্তা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানছিলাম কুয়েট শিক্ষার্থীদের খবর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাজারে নতুন আলুর দাম কম থাকায় উত্তোলন মৌসুমকে সামনে রেখে দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের প্রান্তিক কৃষকরা। তাদের দাবি, লাভ তো দূরের কথা, মূলধনই ঘরে উঠবে না। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মুন্সিগঞ্জ থেকে মঈনুদ্দিন সুমনের পাঠানো রিপোর্ট। দিগন্ত জোড়া সবুজ ক্ষেত,
এ সবুজের সমারোহে লুকিয়ে আছে আলুর রাজধানী খ্যাত মুন্সিগঞ্জের সুস্বাদু আলু। টক ঝাল মিষ্টি সব স্বাদেই আলোকিত আলু। আলু উৎপাদনে প্রসিদ্ধ এ জেলায় চলতি বছর এ সবজির আবাদ হয়েছে 34,758 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে 500 হেক্টর জমিতে। চলছে কৃষকদের কর্মযজ্ঞ। তবে নতুন আলুর পরন্ত বাজার দর দেখে সেই সঙ্গে কোল্ড স্টোরেজের ভাড়া বৃদ্ধি সব মিলে দুশ্চিন্তার ভাঁজ এখানকার কৃষকের চোখে মুখে। 600 টাকা আছে, দাম আর 400 টাকা গ্যাপ। উৎপাদন খরচ 700-800 টাকা খরচ হয়েছে। 800 টাকা খরচ দিলে তো আমরা চালানো পাই না বেশি। প্রত্যেক বছর যদি আমরা এলম লোসকান খাই, আমরা তো ভাই টাকা পাই না। যারা রাখি মাল রাখি হেরা ভাই টাকা পাই, তো আমাকে তো কোনো কি হয় না। প্রান্তিক কৃষকরা জানান এবছর দ্বিগুণ দামে বীজ সংগ্রহ করেন তারা। বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও। সারের বস্তার দাম বেশি, বদলির দাম বেশি, ডবল। আমাকে এই যে যা গৃহস্থী করতে হন, আমরা তো আদা মরা হয়ে গেছে আলুর দাম দেখা। এখন যদি মনে করেন 600 টাকা মন আলু থাকে, তাহলে আমরা তো চালান পাবো না, আমরা নিঃস্ব। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যেহেতু এবার সারা দেশেই আলু উৎপাদন অনেক বেশি হচ্ছে, এজন্য আলুর বাজার দাম কিন্তু একটু কমে গেছে। একটা লিখিত প্রস্তাবনা আমি প্রেরণ করছি। আমার প্রস্তাবনাতে আছে হলো, যদি সরকারিভাবে আলু ক্রয় করে আসলে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে হয়তো বাজার মূল্যের উপরে একটা ভালো প্রভাব পড়বে এবং আমার কৃষকরা আসলে ন্যায্য দামে প্রাপ্তিতে মানে ভালো একটা ভূমিকা রাখবে। দেশের আলুর বড় একটি অংশের যোগান দেয় মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে এ জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।